আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1421 সালে হুট করেই সুলতান চেলেবি মেহমেদ খান অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। সুলতান বুঝতে পারেন তার সময় ঘনিয়ে আসছে, তাই তিনি তার আশেপাশের লোকদেরকে ডেকে বলেন, আমাসিয়ায় থাকা আমার বড় ছেলে শাহজাদা দ্বিতীয় মুরাদকে খবর পাঠান, সে যেন দ্রুতই এদিনে আসে। যদি শাহজাদা দ্বিতীয় মুরাদ এদিনে আসার পূর্বেই আমি মারা যাই, তবে আমার মৃত্যুর খবর গোপন রাখবে যতক্ষণ পর্যন্ত শাহজাদা দ্বিতীয় মুরাদ সিংহাসনে আরোহণ না করেন। আমি চাই না ওসমানীয় ভূমিতে আবারও কোনো গৃহযুদ্ধ শুরু হোক। সুলতান চেলেবি মেহমেদ খানের নির্দেশ অনুযায়ী খবর পাঠানো হলো আমাসিয়ায় শাহজাদা দ্বিতীয় মুরাদের নিকট। শাহজাদা মুরাদ খবর পেয়ে দ্রুতই আমাসিয়া ত্যাগ করে এদিনের উদ্দেশ্যে রওনা দেন। শাহজাদা দ্বিতীয় মুরাদ আমাসিয়া ত্যাগ করার পরপরই খবর পান সুলতান চেলেবি মেহমেদ খান মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। যদিও চেলেবি মেহমেদের মৃত্যুর খবর গোপন রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু উজিররা বুঝতে পারেন তা বেশিক্ষণ গোপন রাখা সম্ভব হবে না। আর তাই শাহজাদা দ্বিতীয় মুরাদ এদিনে যাওয়ার পরিবর্তে বুরসায় যান। বুরসায় গিয়ে শপথ গ্রহণ করেন। ওসমানীয় সাম্রাজ্যের ষষ্ঠ সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন সুলতান দ্বিতীয় মুরাদ। মুরাদ দ্বিতীয় যখন সিংহাসনে আরোহণ করেন তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। সুলতান চেলেবি মেহমেদের দাফনের একদিন পর তরবারি মিছিল অনুষ্ঠিত হয় বুরসায়। সুলতান দ্বিতীয় মুরাদ সিংহাসনে আরোহণ করার খবর পৌঁছে দেওয়া হয় অন্যান্য সকল রাষ্ট্রগুলোতে। এরই মধ্যে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা অভিনন্দন জানাতে বুরসায় চলে আসেন। তারই ধারাবাহিকতায় পূর্ব রোমের সম্রাট কনস্টান্টিনোপলে থাকা সম্রাট ম্যানুয়েলও বাইজেন্টাইন সাম্রাজ্যের পক্ষ থেকে দূত পাঠান সুলতান দ্বিতীয় মুরাদের কাছে। সম্রাট ম্যানুয়েল চেয়েছিলেন তরুণ এই সুলতানকে ব্যবহার করে বেশ কিছু ফায়দা লুটার। ম্যানুয়েল তার কাছে থাকা এলদিরিম বাইজিদ খানের বড় ছেলে মোস্তফা চেলেবিকে মুক্তি দেওয়ার হুমকি দেন। মোস্তফা চেলেবির বদৌলতে মুরাদের কাছে ভূমি দাবি করে বসেন সম্রাট ম্যানুয়েল। শুধু ভূমি দাবি করেননি, সম্রাট ম্যানুয়েল সুলতান দ্বিতীয় মুরাদের ছোট ভাইদেরকেও সম্রাট ম্যানুয়েলের কাছে জিম্মি হিসাবে রাখার দাবি জানান। যদি সম্রাটের চাওমতো ভূমি এবং সুলতান দ্বিতীয় মুরাদের ভাইদেরকে কনস্টান্টিনোপলে না পাঠান, তবে সম্রাটের অধীনে থাকা মোস্তফা চেলেবিকে ছেড়ে দেওয়ার হুমকি দেন। সম্রাটের দূতের কথার জবাব দেন সুলতান দ্বিতীয় মুরাদের উজিরে আজম বাইজিদ পাশা। তিনি বলেন, অমুসলিমদের হাতে কোনো মুসলমান শিশুরা লালিত পালিত হতে পারে না, এটা শরীয়ত বিরোধী। সুতরাং আমাদের শাহজাদা তো দূরে থাক, ওসমানীয় সাম্রাজ্যের সাধারণ কোনো শিশুকেও অমুসলিমদের হাতে তুলে দিব না। সম্রাট ম্যানুয়েল কূটনৈতিক উপায়ে ওসমানীয়দের কাছ থেকে সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তার অধীনে থাকা মোস্তফা চেলেবিকে মুক্তি দেন। সম্রাট মোস্তফা চেলেবির সাথে একটি চুক্তি করেন। মোস্তফা চেলেবি কনস্টান্টিনোপল থেকে মুক্তি পেয়ে সিংহাসন দখলের উদ্দেশ্যে প্রথমেই লিমনি দ্বীপে যান। সম্রাট ম্যানুয়েল মোস্তফা চেলেবির অধীনে হাজার হাজার বাইজেন্টাইন সৈন্য দেন ওসমানীয়দের বিরুদ্ধে লড়াই করতে। সম্রাট ম্যানুয়েল এবং মোস্তফা চেলেবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী সম্রাট ম্যানুয়েল মোস্তফা চেলেবি সিংহাসনে আরোহণ করার আগ পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা দিবেন। বিনিময়ে মোস্তফা চেলেবি সিংহাসনে বসে গেলিপলি উপকূল বরাবর আইনারুস পর্যন্ত সমস্ত এজিয়ান উপকূল বাইজেন্টাইনদের কাছে হস্তান্তর করবেন। মোস্তফা চেলেবি বাইজেন্টাইন সৈন্যদেরকে নিয়ে প্রস্তুতি সেরে প্রথমেই গেলিপলিতে যান। মোস্তফা চেলেবির সাথে ছিলেন
ইজমিরুল জুনাইদ বে। গেলিপলি দুর্গের রক্ষীরা ব্যতীত বাকি সবাই মোস্তফা চেলিবির কাছে আত্মসমর্পণ করেন। মোস্তফা চেলবি সময় ক্ষেপণ না করে দ্রুতই সামনের দিকে অগ্রসর হতে থাকেন। তিনি অল্প সময়ের মধ্যেই বিশাল এলাকা নিজের দখলে নিয়ে নেন। রুমেলিয়ার সাধারণ জনগণের পাশাপাশি ওসমানীয় সেনারাও মোস্তফা চেলিবির কাছে আনুগত্য স্বীকার করতে থাকেন। শুধু তাই না, রুমেলিয়ার বেইলার বেও মোস্তফা চেলিবির হাতে চুমু খেয়ে তার আনুগত্য স্বীকার করেন। মোস্তফা চেলিবি অল্প সময়ের মধ্যেই রুমেলিয়ায় থাকা ওসমানীয়দের সকল ভূমি জয় করে নেন। তার এই দ্রুত সফলতার কারণ ছিল রুমেলিয়ায় থাকা ওসমানীয় সেনা ও কমান্ডারগণ কোনো প্রকার প্রতিরোধ না করেই মোস্তফা চেলিবিকে গ্রহণ করে নিয়েছিল। মোস্তফা চেলবি ছিলেন দ্বিতীয় মুরাদের পিতা চেলিবি মেহমেদেরও বড় ভাই। রুমেলিয়ার সেনা সদস্য ও কমান্ডারগণ 18 বছরের তরুণ দ্বিতীয় মুরাদের কাছে আনুগত্য করার চেয়ে ইলদিরিম বাইজিদ খানের বড় ছেলে মোস্তফা চেলিবির কাছে আনুগত্য করতে পছন্দ করেন। মোস্তফা চেলিবির বিদ্রোহের সময় বসে থাকেননি সুলতান দ্বিতীয় মুরাদ। তিনি তার সেনাবাহিনী প্রস্তুত করেন। উজির আজম বাইজিদ পাশা 30,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রুমেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাইজিদ পাশা রুমেলিয়ায় যাওয়ার পর এদিনের দক্ষিণ পূর্ব অঞ্চলে মোস্তফা চেলিবির সাথে মুখোমুখি হন। দুই বাহিনী যখন ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত, ঠিক তখন মোস্তফা চেলবি একা ঘোড়া নিয়ে বাইজিদ পাশার অধীনে থাকা সুলতান দ্বিতীয় মুরাদের সেনাবাহিনীর সামনে একা একা এগিয়ে যান। মোস্তফা চেলবি বাইজিদ পাশার সেনাদের সামনে দাঁড়িয়ে নিজেকে পরিচয় করিয়ে দেন ইলদিরিম বাইজিদ খানের বড় ছেলে হিসেবে। মোস্তফা চেলবি সেনাদেরকে লড়াই করতে অনুৎসাহিত করেন। তিনি সৈন্যদেরকে বোঝানোর চেষ্টা করেন যদি তারা মোস্তফা চেলবির প্রতি অনুগত না হন তবে ওসমানীয় ভূমিতে আবারও গৃহযুদ্ধ শুরু হবে, যাতে সবাই ক্ষতিগ্রস্ত হবে, এমনকি ওসমানীয়রা ধ্বংসও হয়ে যেতে পারেন। মোস্তফা চেলবির বক্তব্যের পর বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বাইজিদ পাশার অধীনে থাকা সুলতান দ্বিতীয় মুরাদের সৈন্যদের মধ্যে। বাইজিদ পাশার অধীনে থাকা সৈন্যরা এক এক করে মোস্তফা চেলেবির দলে যোগ দিতে থাকে। এমনকি জ্যানিসারিরাও পক্ষ পরিবর্তন করে সুলতান দ্বিতীয় মুরাদের বাহিনী ত্যাগ করতে থাকে। বাইজিদ পাশা অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকেন তার বাহিনী কিভাবে চোখের সামনে ভেঙে যাচ্ছে। শেষ পর্যন্ত বাইজিদ পাশা নিজেও তার পক্ষ পরিবর্তন করে দ্বিতীয় মুরাদের দল ছেড়ে মোস্তফা চেলেবির দলে যোগ দেন। তবে এটা ছিল বাইজিদ পাশার কৌশল মাত্র। বাইজিদ পাশা যে পরিকল্পনা করে মোস্তফা চেলেবির দলে যোগ দিয়েছেন সেটা বুঝতে পারেন মোস্তফা চেলেবি, আর তাই মোস্তফা চেলেবি দ্বিতীয় মুরাদের উজির আজম বাইজিদ পাশাকে মৃত্যুদণ্ড দেন। রুমেলিয়ায় যাওয়া সেনারা মোস্তফা চেলেবির দলে যোগ দিয়েছেন জানতে পেরে আশ্চর্য হয়ে যান সুলতান দ্বিতীয় মুরাদ। উজির আজম বাইজিদ পাশার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত হন তরুণ এই সুলতান। এই পরিস্থিতিতে সুলতান দ্বিতীয় মুরাদের পক্ষে রুমেলিয়ায় আর কেউই অবশিষ্ট ছিল না। তৈমুরলংয়ের আক্রমণের পর আবারও ওসমানীয় সাম্রাজ্য ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছিল। মোস্তফা চেলেবি এদির্নে তার শাসন জারি করেন এবং তার নিজের নামে মুদ্রাও তৈরি করেন। এবরানুসলু তোরহান বে, রুমেলিয়ার বেইলার বে সহ সাম্রাজ্যের শক্তিশালী সব বে এবং কমান্ডারগণ মোস্তফা চেলেবির পক্ষে ছিল। পূর্ব রোমের সম্রাট ম্যানুয়েল মোস্তফা চেলেবিকে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান হিসেবে স্বীকৃতি দেন এবং অভিনন্দন জানান। সম্রাট তার দূতের মাধ্যমে মোস্তফা চেলেবিকে তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বলেন। চুক্তি অনুসারে ওসমানীয়দের বিশাল উপকূলীয় অঞ্চল বাইজেন্টাইনদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু মোস্তফা চেলেবি বাইজেন্টাইনদেরকে এই বিশাল অঞ্চল দিতে অস্বীকার করেন। সম্রাটের দূতের উদ্দেশ্যে মোস্তফা চেলেবি বলেন, আমি যে লড়াই সংগ্রাম করেছি তা সম্রাট ম্যানুয়েলের সুবিধার জন্য না, বরং আমার নিজের সুবিধার জন্য। সুতরাং আমার এই বিশাল অঞ্চল তোমাদেরকে
দিতে পারবো না। এখন যেহেতু আপনাদের সৈন্যদের কোনো প্রয়োজন আমার নেই, সেহেতু আপনার সৈন্যদেরকে ফিরিয়ে নিয়ে যান কনস্টান্টিনোপলে। জবাবে সম্রাট ম্যানুয়েলের দূত মোস্তফা চেলিবির উদ্দেশ্যে বলেন, হে মোস্তফা চেলিবি, আপনি আপনার ক্ষমতা নিয়ে এত বেশি নিশ্চিত হবেন না। আপনার পূর্বে ওসমানীয়দের সিংহাসনে আরও অনেকেই বসেছিল, কিন্তু তারা কেউই আজ ক্ষমতায় নেই। আপনি যখন একা ছিলেন, আপনাকে সাহায্য করার মতো কেউই ছিল না। আমরাই কেবল আপনার পাশে দাঁড়িয়েছিলাম। আপনি ক্ষমতা পেয়ে আমাদের সাথে যে প্রতারণা করেছেন, এর ফল ভালো হবে না। দূতের হুমকির পরও মোস্তফা চেলিবির অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। সম্রাট ম্যানুয়েল মোস্তফা চেলিবির কাছে প্রতারিত হয়ে সুলতান দ্বিতীয় মুরাদের সাথে চুক্তি করার চেষ্টা করেন। এদিকে মোস্তফা চেলিবি সিদ্ধান্ত নেন আনাতোলিয়ায় অভিযান চালানোর, আর এই খবর পৌঁছে যায় সুলতান দ্বিতীয় মুরাদের কাছে। যদিও দ্বিতীয় মুরাদ তরুণ ছিলেন, কিন্তু তিনি ছিলেন তার পিতা সুলতান চেলেবি মেহমেদের মতোই ধৈর্যশীল এবং বুদ্ধিমান। সুলতান দ্বিতীয় মুরাদ অবিলম্বে তার সকল সৈন্যদেরকে বুরসায় জড়ো হওয়ার নির্দেশ দেন। উজির আজম বাজিদ পাশা মারা যাওয়ায় দ্বিতীয় উজির জান্দারলি ইব্রাহিম পাশাকে প্রধান উজির হিসেবে নিয়োগ দেন সুলতান দ্বিতীয় মুরাদ। পাশাপাশি তৃতীয় উজির হাজি ইবাস পাশাকে দ্বিতীয় উজির হিসেবে নিয়োগ দেন। তিমুরতাস পাশার ছেলে ওমর বে এবং আলী বেকে উজিরের পদে নিয়োগ দেন। এদিকে মোস্তফা চেলিবি তার বিশাল বাহিনী নিয়ে গ্যালিপলি অঞ্চলে চলে আসে। যদিও সুলতান দ্বিতীয় মুরাদের সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হয়। মোস্তফা চেলিবি তার বিশাল বাহিনী নিয়ে সরাসরি বুরসার দিকে অগ্রসর হতে থাকেন। মোস্তফা চেলিবি আনাতোলিয়ায় প্রবেশ করার সাথে সাথে সুলতান দ্বিতীয় মুরাদ তার বাহিনী নিয়ে বুরসা ছেড়ে মোস্তফা চেলিবির দিকে অগ্রসর হতে থাকেন। অতঃপর উলুবাদে উপস্থিত হল সুলতান দ্বিতীয় মুরাদ এবং মোস্তফা চেলিবির বিশাল বাহিনী। সুলতান দ্বিতীয় মুরাদ প্রথমেই উলুবাদে গিয়ে সেতু ভেঙে দেন। এরপর পানির দুই প্রান্তে অবস্থান নেন মোস্তফা চেলিবি এবং সুলতান দ্বিতীয় মুরাদের সেনাবাহিনী। সুলতান দ্বিতীয় মুরাদের বাহিনীর তুলনায় মোস্তফা চেলিবির বাহিনী ছিল বেশ বড়, তাই হাজি ইবাজ পাশা কৌশল করে মোস্তফা চেলিবির বাহিনীকে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, আর এতে অগ্রণী ভূমিকা পালন করেন মিহাইলুলু মেহমেদ বে। তিনি মাঝরাতে মোস্তফা চেলিবির কমান্ডারদের সাথে সাক্ষাৎ করেন। এর মধ্যে অ্যাব্রানুস বের ছেলে তোরহান বে সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ আরও বেশ কয়েকজন কর্মকর্তারা ছিলেন। মিহাইলুলু মেহমেদ বে তাদেরকে বুঝাতে সক্ষম হন যে ব্যক্তির সারাটা জীবন অতিবাহিত হয়েছে ওসমানীয় সাম্রাজ্যের বিরোধী শক্তিদের সাথে এবং ক্ষমতায়ও বসেছেন খ্রিস্টানদের সহযোগিতায়, সেই মোস্তফা চেলিবির নেতৃত্বে ওসমানীয়রা বেশি দূর আগাতে পারবে না। মোস্তফা চেলিবির বাহিনীতে এই গোপন বৈঠকের প্রভাব বেশ পড়েছিল। পানির অপর প্রান্তে দাঁড়িয়ে সুলতান দ্বিতীয় মুরাদ তার অনুগত হওয়া সৈন্যদেরকে ডাক দেওয়ার সাথে সাথেই মোস্তফা চেলিবির অধীনে থাকা সেনারা দলে দলে পক্ষ পরিবর্তন করে মোস্তফা চেলিবিকে ছেড়ে সুলতান দ্বিতীয় মুরাদের পক্ষে আসতে শুরু করে। এ সময় মোস্তফা চেলিবি পক্ষ পরিবর্তন করা সেনাদের পিছু পিছু 5000 সৈন্যের এক বাহিনী পাঠান সুলতান মুরাদের তাঁবুর ভিতরে গিয়ে তাকে হত্যা করার জন্য। মোস্তফা চেলিবির পাঠানো সৈন্যরা সাঁতার কেটে পানি পার হওয়ার সাথে সাথেই তিমুরতাসজাদা ওমর বে তাদের উপর আক্রমণ করে পুরো বাহিনী ধ্বংস করে দেয়। হাজি ইবাস পাশা তার কৌশল অব্যাহত রাখেন। তিনি গোপনে মোস্তফা চেলিবির কাছে চিঠি পাঠান, যেখানে হাজি ইবাজ পাশা বলেন, আপনার সেনারা গোপনে সুলতান দ্বিতীয় মুরাদের সাথে হাত মিলিয়েছে, তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করেছে। চিঠিটি পাঠানো হয়েছিল মোস্তফা চেলিবির সৈন্যরা দ্বিতীয় মুরাদের পক্ষে যাওয়ার পূর্বে
যার দরুন চিঠি পড়ার পর প্রথমে যদিও মোস্তফা চেলেবি হাজী ইবাজ পাশার কথা বিশ্বাস করেননি, কিন্তু যখন নিজ চোখের সামনে তার সেনারা দলে দলে সুলতান দ্বিতীয় মুরাদের পক্ষে চলে যাচ্ছিল, তখন তিনি হাজী ইবাজ পাশার কথা বিশ্বাস করতে বাধ্য হন। এদিকে হাজী ইবাজ পাশা আরও কৌশল করেন। তিনি মোস্তফা চেলেবির সবচেয়ে বিশ্বস্ত লোক ইজমিরুল জুনায়েদ বেকেও গোপনে চিঠি দেন, যে চিঠিতে হাজী ইবাজ পাশা ইজমিরুল জুনায়েদ বেকে প্রস্তাব দেন, যদি তুমি তোমার পক্ষ পরিবর্তন করে মোস্তফা চেলেবিকে ছেড়ে সুলতান দ্বিতীয় মুরাদের পক্ষে আসো, তবে তোমার সাবেক যেই ভূমি ইজমির তা তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ইজমিরুল জুনায়েদ বেও এই প্রস্তাব পেয়ে সাথে সাথেই গ্রহণ করে নেন। তিনি মোস্তফা চেলেবিকে ছেড়ে সুলতান দ্বিতীয় মুরাদের পক্ষে যোগ দেন। মোস্তফা চেলেবি দেখলেন তার চোখের সামনেই তার বাহিনী ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তিনি সামান্য কিছু সেনা নিয়ে গোপনে আনাতোলিয়া থেকে পালিয়ে রুমেলিয়ায় যাওয়া শুরু করেন। গেলিপলিতে কিছু সৈন্য রেখে মোস্তফা চেলেবি এদির্নে চলে যান, আর এইভাবেই উলুবাদে বিশাল জয়লাভ করেন সুলতান দ্বিতীয় মুরাদ। জয়ী হয়ে সুলতান দ্বিতীয় মুরাদ বসে থাকেননি, তিনি তার পুরো বাহিনী নিয়ে অবিলম্বে রুমেলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে গেলিপলি দুর্গ জয় করে নেন সুলতান দ্বিতীয় মুরাদ। এরপর সরাসরি এদিনের দিকে পুরো সেনাবাহিনী নিয়ে অগ্রসর হতে থাকেন তরুণ এই সুলতান। সুলতান মুরাদ যেদিকে অগ্রসর হচ্ছিলেন, ওসমানীয় সাম্রাজ্যের জনগণ এবং সেনা সদস্যরা সুলতান দ্বিতীয় মুরাদের পক্ষে যোগ দিতে থাকে। মোস্তফা চেলেবি জানতে পারেন সুলতান দ্বিতীয় মুরাদ বিশাল বাহিনী নিয়ে তার দিকে অগ্রসর হচ্ছে। মোস্তফা চেলেবি বুঝতে পারেন মুরাদের বিশাল এই বাহিনীর সামনে তিনি টিকে থাকতে পারবেন না, তাই এদিন ছেড়ে উত্তর দিকে পালিয়ে যেতে লাগলো মোস্তফা চেলেবি। এদিকে সুলতান দ্বিতীয় মুরাদ এদিনে এসে পৌঁছান। সাথে সাথে মোস্তফা চেলেবির পিছনে আকিনজিদেরকে পাঠানো হয় তাকে ধরে নিয়ে আসতে। মোস্তফা চেলেবি আকিনজিদের হাত থেকে পালাতে ব্যর্থ হন। মোস্তফা চেলেবিকে বন্দি করে এদিনে সুলতান দ্বিতীয় মুরাদের কাছে নিয়ে আসা হয়। সুলতান দ্বিতীয় মুরাদ মোস্তফা চেলেবিকে কোনো কথাই বলার সুযোগ দেননি। তিনি অবিলম্বে মোস্তফা চেলেবির মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। সুলতান চেলেবি মেহমেদের পর তার পুত্র দ্বিতীয় মুরাদের হাত ধরে আবারও ওসমানীয় সাম্রাজ্য ভেঙে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। যুগ এখন সুলতান দ্বিতীয় মুরাদের। সুপ্রিয় সকলে, আজকের এপিসোডটি এ পর্যন্তই। আমাদের পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব সুলতান দ্বিতীয় মুরাদের কনস্টান্টিনোপল অবরোধের দুর্দান্ত এক ইতিহাস নিয়ে। আমাদের সেই এপিসোডটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমাদের পূর্বের এপিসোডগুলো দেখেননি, সিরিয়াল অনুযায়ী দেখার অনুরোধ রইল। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও এই রোমাঞ্চকর ইতিহাস জানার সুযোগ করে দিবেন। তো দর্শক, দেখা হচ্ছে কনস্টান্টিনোপল অবরোধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।